আমরা আপনাকে বুঝতে হবে হলো আমরা আন্দোলনে গেলাম কখন। এই ঐক্যমত্য কমিশন যখন স্প্রেডশিটগুলি আমাদের কাছে দিচ্ছিল, শুরুতেই আমরা দেখেছি এর মধ্যে তাদের প্রস্তাবনাতেই আছে পিআর সিস্টেম নির্বাচন উচ্চ কক্ষে, এটা তাদেরই আছে প্রস্তাবনায়। তো যখন আমরা দেখলাম যে এখানে নিম্ন কক্ষে নেই, এই একদম শুরুতে আমরা 10/4 মানে এপ্রিল মাসের 10 তারিখে আমরা মানে লিখিতভাবে দিয়েছি প্রস্তাবনায় যে নিম্ন কক্ষেও পিআর দরকার। সেখান থেকে আমরা আন্দোলন ঘোষণা করলাম হলো গত 15 তারিখ, তার মানে 5 মাস 5 দিন পরে। আমরা যখন দেখলাম যে পিআরের ব্যাপারে আমরা লিখিত দিলাম, তারপরেও এজেন্ডায় আসলো না, এরপরে আমাদের নেতৃবৃন্দ বারংবার ঐক্যমত্য কমিশনে বারবার বলার চেষ্টা করলো, বসিয়ে দেওয়া হলো, অনেক ক্রিটিসাইজ করলো অন্যরাও, কেউ যারা এটা চায় না। তো এরপরে যখন লাস্ট জুলাই সনদ হয়ে যাচ্ছে সব কথা, এখন যেটা সিটিং হচ্ছে এটা তো কথা ছিল না, কিন্তু সংবিধানে তো পিআর পদ্ধতি নাই। আসছি আমি সেটা জবাব দিব আমি। তো এই যে বিষয়টা দেখলাম যে 5 মাস অতিবাহিত হয়ে গেল, মানে সিটিংও শেষ হয়ে গেছে ঐক্যমত্য কমিশনে, এখনও তারা এজেন্ডাতেই আনছে না, এবং আমরা যতবারই বলার চেষ্টা করি তারা এটা ইনিয়ে বিনিয়ে নানানভাবে ডিনাই করে চলে যাচ্ছে। তাহলে বোঝা যায় যে এখানে কোনো পরশক্তি আছে, অন্য কোনো শক্তি আছে যা এটা করছে, যে কারণে আনছে। তখনই আমরা উপায়ান্তর না দেখে তখন আমরা মাঠে গিয়েছি। আবার সাথে সাথে কিন্তু আমরা টেবিলেও আছি, এরকম না যে আমরা টেবিল ছেড়ে মাঠে গেছি, টেবিলে যাব না, বিষয়টা এরকম না। টেবিলেও আছি, আমরা মাঠেও প্রতিবাদ করছি। আপনাদের টেবিলেও আছেন, আন্দোলনে আছেন, এটা কি একটা দ্বিচারিতা? না, দ্বিচারিতা না, এটা হলো আমরা যে সরকারের সাথে আমরা যে একটা সমঝোতা চাই বিষয়টাতে, এটা প্রমাণ করার জন্য আমরা টেবিলে আছি, এখনো আছি। কিন্তু আমরা এটা আমাদের রাজনৈতিক ট্রেডিশনই তো মাঠে আন্দোলন করবো, এবং আমাদের জনসমর্থন কি আছে এটা তো দেখাতে হবে। পিআরের পক্ষে কারা আছে এটা দেখুক সরকার, যেহেতু অন্ধ হয়ে আছে, ঐক্যমত্য কমিশন অন্ধ হয়ে আছে, এটা আমরা তাদেরকে দেখাইতে চাই। সেকেন্ড যেটা বিষয়, আমার হাবিব ভাই তো অনেক প্রবীণ রাজনীতিবিদ, উনি যেটা বললেন কীভাবে বলেন আমি বুঝে আসে না। উনি বলছেন পিআর সংবিধানে নেই। আচ্ছা বলেন তো, আমরা যে ঐক্যমত্য কমিশনে যে কয়টা বিষয় নিয়ে আলোচনা করেছি এর কয়টা সংবিধানে আছে? এগুলি সংবিধানে নাই বলেই তো আমরা এগুলি নিয়ে আলোচনা করেছি। এখানে আমরা যতগুলি পয়েন্ট, আমি একটা একটা করে বলতে গেলে তো সময় লেগে যাবে, যতগুলি পয়েন্ট দেখে এনসিসি গঠন সংবিধানে নেই, 2 মেয়াদের বেশি থাকতে পারবে না সংবিধানে নেই, এরকম অনেক কিছু নেই, যেগুলি নেই সেগুলি নিয়েই তো আমরা ইনক্লুড করার জন্যই তো আমরা আলোচনা করছি। কাজে সংবিধানে নেই, আলোচনা করা যাবে না, এই কথা তো একটা অযৌক্তিক, একটা অমূলক কথাবার্তা। এরপরে দেখেন আমরা আরও কেন গেলাম আপনি দেখেন, আমরা দেখছি সরকার, আপনি স্প্রেডশিটটা নিশ্চয়ই আপনি দেখেছেন, ওখানে প্রথমে তারা এক প্রস্তাবনা আকারে দিয়েছে, অনেক গদবাদা লেখা, এরপরে তারা ওই যে টিকমার্কের মতো করে দিয়েছে, যে এখানে তারা দিয়েছে যে এটার আপনারা কোনটা চান, প্রস্তাবনা দিয়ে শেষে গিয়া এটা বাস্তবায়নের জন্য 6টা অপশন দিয়েছে। এই 6টা অপশনের মধ্যে 4টা অপশনই হলো নির্বাচনের আগে বাস্তবায়ন প্রক্রিয়া, আর 2টো সিস্টেম আছে যেটা নির্বাচনের পরে পরবর্তী নির্বাচনের সরকার। অথচ আমরা দেখেন তাহলে এটা কি করলো, এই 6টা অপশন দিয়েছে। আমি 6টা অপশনের মধ্যে আমরা রাজনৈতিক দলগুলো বিভিন্ন জনে, কেউ এটাতে বলে বাস্তবায়ন নির্বাচনের আগে গণভোটের মাধ্যমে, সরকারের অর্ডিন্যান্সের মাধ্যমে হবে, এরকম প্রত্যেকটা আছে। আমরা ওগুলোতে টিক দিয়েছি, আমরা মতামত দিয়েছি। আল্লাহ, যখন হয়ে গেল আলোচনা শেষ, এখন বলতেছে কি, বিএনপি ওই কথা বলে যে এটা করলে এটা সংবিধানে নাই, এখন যদি এটা বাস্তবায়ন করেন এটা পরবর্তীতে কোর্টে মামলা করলে টিকবে না, ইত্যাদি এগুলি বলতেছে। তাহলে আমাদের এখন প্রশ্ন, তাহলে এই যে স্প্রেডশিটের মধ্যে 6টা অপশন দিল, তাহলে কি ওনারা যারা দিয়েছেন তারা কি আইন না বুঝে দিয়েছেন? যদি আইন বুঝে দিয়ে থাকেন তাহলে এখন আবার বাস্তবায়ন করতে চান না কেন? তাহলে বোঝা গেল এখন আপনি সরকারের মানে বিএনপি বা কোনো একটা দলের প্রেসারে, কিংবা আপনার দ্রুত কারো কাছে আপনি চেয়ারটা ছেড়ে দিয়ে আপনি চলে যেতে চান, অথবা আপনাদের মধ্যে কোনো লিয়াজু হয়েছে, তাছাড়া আপনি কেন ছেড়ে দিয়ে চলে যেতে চান?